২৪ ঘন্টার ৯ ঘন্টা কেটে গেছে। সুফিয়ান বর্তমানে আছে মরুভূমির উত্তর দিকে শেষ প্রান্তে, রাঙ্গার ওপরে চেপে বসে আছে। পাগড়ির আঁচল দিয়ে তখনও মুখটি ঢেকেই বের হয়। আশেপাশে ওট নিয়ে উপস্থিত অনেক কাফেলা। তাদের থেকে সুফিয়ান জানতে পারে বিদেশ পাড়ি দেওয়ার পথ ব্রিটিশ সরকার, হিজ ম্যাজিস্ট্রেটস গত ১৫ দিন থেকে আগামী ১ মাস ধরে বন্ধ রেখেছে। ওট হোক জাহাজ হোক, সব দিক থেকে বিদেশে পাড়ি দেওয়ার পথ বন্ধ। সুফিয়ানের মুখের অভিব্যক্তি পাল্টে গেল। চোখ দুটো ক্ষুধার্ত বাঘের থাবার মতো করছে, যেন এই চোখ এখনই কাউকে গিলে ফেলতে সক্ষম। মরুভূমির পথ পাড়ি দিয়ে দ্রুত গতিতে রাঙ্গাকে নিয়ে আলিমনগরের উদ্দেশ্যে রওনা হয়। ফারদিনা আলিমনগরে আছে, তালুকদার বাড়িতে আছে, সে নিশ্চিত। হাতের স্পর্শে তালুকদার বংশের কাউকে পাওয়ার জন্য ছটফট করছে। ইচ্ছে করছে আদিবের গর্দান কেটে ফেলতে, ওর ৩ ভাই সহ সবাইকে জানে মেরে ফেলতে। পারছে না। সে দূরে, হুট করে সিদ্ধান্ত নেওয়া বোকামি। ফারদিনা ওদের বন্দী। সুফিয়ান সেসব নিয়ে ভয় পেল। ফারদিনা কেমন আছে সে জানার জন্য ব্যাকুল হয়ে উঠল। যদি সম্ভব হতো উড়ে উড়ে সে পথ পাড়ি দিত। মানুষ কেন পাখির মতো উড়তে পারে না? মানুষ সৃষ্টির সেরা জীব। এরপরেও সুফিয়ান যেন খানিকক্ষণের জন্য নিজেকে বোকার মতো প্রশ্ন করে ফেলল। দিন ফুরিয়ে যাচ্ছে, ফুরিয়ে ফুরিয়েও ফুরাচ্ছে না। এখন বাজে বিকেল ঠিক ৩টে। সুফিয়ান ঘণ্টা দুয়েকের মধ্যে পৌঁছে গেল আলিমনগর। সীমান্ত পেরিয়ে দেখতে পেয়েছে সুলেমান, লাল মিয়া, বদ্র, হাবলুকে। ওরা তার জন্য অপেক্ষা করছে। আজ ওরা সবাই একসাথে সাদা লুঙ্গি, সাথে সাদা ফতুয়া পরেছে। পরিপাটি দেখাচ্ছিল ওদের। সুফিয়ান ফিরে রাঙ্গাকে খেতে দিয়েছে। রাঙ্গা যেন দীর্ঘ পথ পাড়ি দিয়ে হাঁপিয়ে গিয়েছিল। খিদেও পেয়েছে বলে সুফিয়ান খাবার দিল। ১ বালতি জল হাতে তুলে নিল। সিগারেট সিগারেট ফুঁকতে ফুঁকতে পায়চারি করতে করতে বলল, আদিব আমার সাথে বেইমানি করলো। ফারদিনা ওদের কাছেই আছে। তবে মিথ্যে কেন বলেছে? শুয়োরের বাচ্চাকে আমি শেষ করে ফেলবো। মুখে মধুর মতো শব্দ সুফিয়ানের। তার মুখে হঠাৎ নিকৃষ্ট ভাষায় গালি শুনে ওরা আশ্চর্য হলো, একে অপরের সাথে চাওয়াচাই করল। সুলেমান লুঙ্গিটা বাজ করতে করতে বলল, ধান কাটার জন্য হাতে কাঁচি নিতে পারি ঠিকই, কিন্তু আপনি বললে ওদের ৪ ভাইয়ের গর্দান আলাদা করে ফেলি। সুলেমানের তেজ দেখে সুফিয়ান তাকালো ওর দিকে। ঠোঁট অদ্ভুত রহস্যময় সহ তৃপ্তির হাসি এনে বলল, আজ আমার মনে হচ্ছে আমার বোধহয় আপন বলতে কেউ আছে। নিজেকে একা ভাববেন না, আমরা আছি আপনার সাথে। আপনার যে কোনো বিপদে আমরা ঢাল হয়ে দাঁড়াবো। দরকার হয় নিজের জীবন উৎসর্গ করব। সুফিয়ান শুধু শক্ত চোখে ওর দিকে তাকিয়ে রইল। বাকিরা একে অপরের সাথে চাওয়াচাই করল। সুলেমান সুফিয়ানের দিকে এগিয়ে গেল। সুফিয়ানকে বলল, আপনার হাতটি বাড়ান। সুফিয়ান বলিষ্ঠ হাতটি এগিয়ে দিল। সুলেমান হাতে হাত রেখে বলল, আমি আছি আপনার সাথে। থেমে ওদের ৩ জনের দিকে তাকালো। ওরা সেকেন্ড কয়েক চুপ থেকে একই সাথে হাতে হাত রাখল। বলল, আমরাও আছি। শুধু সুলেমানকে সঠিক পথে আনেননি, বরং আমাদেরকেও এনেছেন। সুফিয়ানের বাড়ির মূল ফটকের সামনে দাঁড়িয়ে আছে মজিদ মিয়া। ওরা সবাই ঘুরে তাকালো মজিদ মিয়ার দিকে। মজিদ মিয়া কেমন তরতাজা যুবকের মতো হাবভাব করে যেন তাদের দিকে দেখছে। তার চোখে এক ঝলক আগুনের ছায়া। সুলেমান চেঁচিয়ে বলল, ও পাগল চাচা, হঠাৎ যুবকের মতো তাজা হয়ে উঠলেন যে? মজিদ মিয়া ক্ষীণ বাড়ি কণ্ঠে বলল, আমি পাগল নই। থেমে সুফিয়ানের দিকে তাকিয়ে আবার বলল, সুফিয়ান, আজ সময় এসেছে। তোমাকে হায়নাগুলোকে শেষ করতে হবে। অপেক্ষা করো না, যাও দ্রুত। সুলেমান ওরা দ্বিতীয়বারের মতো আশ্চর্য হলো, ভীষণ রকমের অবাক হলো। সুফিয়ানের দিকে তাকিয়ে সুলেমান বলল, আপনি সেই সাধারণ কৃষক নন। আপনি রাখাল বাসিওয়ালা নন। আপনি সাধারণ কেউ নন। কিন্তু আসলে আপনি কে? সুফিয়ান বলল, সব জানতে পারবে। গত রাতে আপনার কোট কেউ খুলে নিয়েছিল। তার পরনে সাদা পোশাক ছিল। আবছা অন্ধকারে এতটুকুই দেখেছিলাম। কে ছিল সে? মজিদ মিয়ার কানে প্রশ্ন পৌঁছেছে। সে খটখট করে দাঁত বের করে হেসে উঠল। আজ আর পাগলের মতো আচরণ করছে না। সুফিয়ান অবাক হচ্ছে না। সেও মজিদ মিয়ার দিকে তাকিয়ে মৃদু হাসল। তবে এই হাসির মাঝে লুকানো কিছু, যা ওরা কেউ ধরতে পারল না। সুফিয়ান হাফ ছেড়ে বলল, তালুকদার বাড়িতে যাব। আজ ওদের সাথে শেষ বোঝাপড়া হবে। হয় মরে আসবো, তবে শেষবার ফারদিনাকে দেখে। নয় ওদের মেরে আসবো। চোখের রক্ত ভেসে উঠেছে সুফিয়ানের। সুলেমান ওরা বলল, চলুন, আমরাও আছি সাথে। তাৎক্ষণিক মুহূর্তে একজন ঘোড়াধারী হাজির হয়।
সাদা রঙের ঘোড়া। তীর্যক আওয়াজে ঘোড়াটি ধ্বনি তুলল। সুফিয়ান ঘুরে তাকালো, সঙ্গে ওরাও তাকালো। ঘোড়ার পিঠে বসা একজন ভিনদেশী নাগরিক। সাদা প্যান্ট, সাদা শার্ট এর সাথে লাল কোটটি, মাথায় ক্যাপ। সুফিয়ান ওনার দিকে এগিয়ে গেল, তবে মনে হলো সে বিরক্ত হয়েছে লোকটিকে দেখে। সুলেমান ওরা কানে কানে বলল, মনে হচ্ছে লোকটি ব্রিটিশ বাহিনীর মধ্যে কেউ। কিন্তু ওনার সাথে সুফিয়ানের কি সম্পর্ক? ওরা কেউ কিছু বুঝতে পারল না। গোড়ায় বসে থাকা ব্রিটিশ ব্যক্তিটি একটি খাম এগিয়ে দিল সুফিয়ানের দিকে। এরপর উনি চলে যান। সুফিয়ান ব্রিটিশ ব্যক্তির যাওয়ার পানে তাকিয়েছিল কিছুক্ষণ। এরপর খামটি খুলল। ইংরেজিতে কিছু লেখা। সুলেমান কাছে এসে উকি দিয়ে দেখল, কিছুই বুঝতে পারল না। সুফিয়ান লেখাটুকু পরে মুহূর্ত স্তব্ধ হয়ে গেল। চোখের পাতায় হালকা কাঁপুনি। মুহূর্তে অভিব্যক্তি পরিবর্তন করে বলল, এদের জন্য আজ আমি যেন সমুদ্রের মাঝখানে, কিনারা আমার হাতের থেকে অনেক দূরে। ছাড়ব না কাউকে। কি হয়েছে? সুলেমান জিজ্ঞেস করল। আমাকে গুরুত্বপূর্ণ একটা কাজে যেতে হবে। আমরা যাব কি আপনার সাথে? বদরু জিজ্ঞেস করল। না, আমি ফিরে আসব। এরপর এখানেই দেখা হবে। মজিদ মিয়া কিছুটা দূর থেকেই দেখছে তাদের। সুফিয়ান ঘরে ঢুকে কোমরের বাজে কিছু একটা গুজে নিল। সুলেমান দূর থেকে খেয়াল করলেও স্পষ্ট হলো না। এরপর সুফিয়ান রাঙ্গাকে নিয়ে বেরিয়ে যায় কোথাও। কিন্তু এই যাত্রা মোটেই সহজভাবে নিল না ওরা চারজন। বলল সুলেমান, চল আমরাও পিছন পিছন যাই। কোথায় যাচ্ছে দেখা দরকার। তালুকদার বাড়ি থেকে এই মুহূর্তে তার কি এমন জরুরি কাজ? হুঁ, চল। যদি তার কোনো ক্ষতি হয়, বলল লাল মিয়া। তারাও অনুসরণ শুরু করলো সুফিয়ানকে। মজিদ মিয়া কিছু বলল না। সুফিয়ান তালুকদার বাড়ি ছেড়ে যেতেই সামনে পড়ল কুদ্দুস। ওকে বেশ হতাশায় নিমজ্জিত দেখালো। সুফিয়ান রাঙ্গাকে দাঁড় করিয়ে দিল। নিচে নেমে দাঁড়ালো। কুদ্দুসের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, তুই কোথায় ছিলিস? রশিদ চাচা কোথায়? ফারদিনা কোথায়? কুদ্দুস সুফিয়ানের দুহাত ধরে কেঁদে বলল, সর্দার শহরে গেছেন। আপনি ফারদিনাকে বাঁচান। ওই রাক্ষসগুলো তাকে বন্দি করে রেখেছে। আপনার সম্বন্ধে সবকিছু জেনে গেছি। আপনি যত দ্রুত সম্ভব ফারদিনার কাছে যান। ওনাকে বাঁচান। সুফিয়ানের চোখে মুহূর্তেই জল চলে আসলো। ফারদিনার উপর ওর ভাইগুলো নিশ্চয়ই অত্যাচার করছে। সুফিয়ান কুদ্দুসকে কাঁপা কাঁপা গলায় বলল, কোথায় আছে ফারদিনা? গোপন একটি বন্দিশালায়। যে বন্দিশালায় হদিশ কেউ সহজে পায় না। আমি পেয়েছি। চলুন আমার সাথে। সুফিয়ান কয়েক মুহূর্তের জন্য থ হয়ে দাঁড়ালো। ঘুরে একবার সুলেমান ওদের দিকে দেখল। ওরা তার পিছু পিছু আসছিল, বুঝতে পেরেছে। কিছু না বলে পকেট থেকে ব্রিটিশ বাহিনীর চিঠিটা বের করলো। কিছু ভাবলো, এরপর পুনরায় পকেটে রেখে দিল। তো এখন তার মূল উদ্দেশ্য ফারদিনা, অন্য কিছু ভাবতে পারল না। ফারদিনা বন্দি, যে করেই হোক তাকে উদ্ধার করতে হবে ভেবে কুদ্দুসের সাথে তালুকদার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। তালুকদার বাড়ি আজ পুরোপুরি চুপসে গেছে। বাড়ির আশেপাশে কাক, চিল সমস্ত পাখিরা কোনো কারণে স্তব্ধ হয়ে গেছে। গোরাশালা থেকে গোরার ধ্বনি ভেসে আসছে না। খামার থেকে গরুর ঘণ্টার টুংটাং শব্দ আসছে না। দাসীদের আনাগোনা দেখা গেল না। ঘরের ভিতরে প্রবেশ করতেই একটা কালো বিড়াল পড়ল ঠিক সুফিয়ানের সামনে। কুদ্দুস দাঁড়িয়ে পড়ল। কালো বিড়ালটির দিকে তাকিয়ে বলল, নিশ্চয় অমঙ্গল কিছু হবে। আল্লাহ, তুমি সবকিছু ঠিকঠাক করে দাও। শয়তানগুলোকে দমন করে দাও। বলে সুফিয়ানকে নিয়ে সেই গোপন অলিগলির পথ ধরে হাঁটতে লাগলো। প্রথম চলে গিয়েছিল তিনতলায়। তিনতলার একটি গোপন সিঁড়ি বেয়ে নিচে নেমেছে। সেটা বেয়ে তারা হেঁটে চলেছে সরু একটা অন্ধকার পথে। পথের দুধারে মশাল। যে পথে যাচ্ছে সে পথে কিছু লোহার দরজা। সুফিয়ান আর কুদ্দুস একটা একটা দরজা অতিক্রম করে যেতেই অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে দরজাগুলো। সুফিয়ান খানিকটা অবাক হয়েও কিছু বলল না। যত পা তার এগুচ্ছে, শুধু বুকের ভিতর দুকদুক শব্দটা স্পষ্ট বাড়ছে। আজ সে কতদিন পর ফারদিনাকে দেখবে ভেবে আনন্দ পেলেও বেশিক্ষণ আনন্দ স্থায়ী হলো না। হাঁটতে হাঁটতে প্রায় 15 মিনিট পর একটা বড় দরজার সামনে এসে দাঁড়ালো। কুদ্দুস দড়ির মতো কিছু একটা টেনে ধরল। এরপর দরজাটা খুলে গেল। ভিতরে প্রবেশ করতেই সায়েম সামনে পড়ল। সে সুফিয়ানকে দেখে হেসে উঠল। কয়েক পা সামনে এগুতেই চোখে পড়ল একটি খাঁচায় বাঁধা বাঘ। অপরদিকে একটি কূপের মতো কিছু একটা। সেখানে একজন বসে কুমিরের মাংস খাওয়াচ্ছে। কে জানে মানুষের না প্রাণীর। কিছুটা সামনে রানীর হালে একজন বসে আছে। সুফিয়ান তার মুখে দেখতে চাইল।
পা বাড়িয়ে তার সামনে গেল, দেখতে পেল ঝিলমিলকে বসে বসে ফল খাচ্ছে, বিভিন্ন ধরনের ফল রাখা। সুফিয়ান ওকে দেখে বলল, ফারদিনা কোথায়? যা প্রশ্ন করার আমাকে কর। আদিবের কণ্ঠ। সুফিয়ান ঘুরে তাকালো। দোতলার মতো একটি জায়গা, দাঁড়ানো আদিব, হাতে সিগারেট, সিগারেটের ধোঁয়া সরু ঠোঁটে ছেড়ে সিঁড়ি বেয়ে নেমে আসছে ধীরস্থির পায়ে। সুফিয়ান তার দিকে তাকিয়ে বলল, তুই অমানুষ। তা তো আমি আগে থেকেই জানতাম। এখন দেখছি তুই জানোয়ারের থেকেও খারাপ। আদিব সুফিয়ানের মুখোমুখি হয়ে বলল, তুই নিজেকে বড্ড চালাক মানিস। তোর আসল পরিচয় আমরা জেনে গেছি, কিন্তু ফারদিনা এখনো কিছু জানে না। তুই নিজের মুখে ওকে সত্যটা বলবি। আমি তো সবকিছু বলতেই চেয়েছিলাম। তাহলে এতদিন কেন আমাকে মিথ্যে বলেছিস? এর পিছনেও কারণ আছে, সেসব পরে বলবো। আগে তুই তোর গল্প বল। বলে আদিব একটি চেয়ারের উপর বসলো। সুফিয়ান বলল, আগে আমি ফারদিনাকে দেখতে চাই, তারপর তোদের সাথে না হয় বৈঠকে বসবো। আদিব সিগারেটে সুখ টান দিল, গাড় ঘুরিয়ে কুদ্দুসের দিকে তাকিয়ে বলল, তোকে ধন্যবাদ সুফিয়ানকে এখানে নিয়ে আসার জন্য। কুদ্দুস কেঁদে কেঁদে সুফিয়ানের দিকে চেয়ে বলল, আমাকে মাফ করবেন ভাই। ওনারাই বলেছে আপনাকে এখানে নিয়ে আসতে। কেন তা জানি না। সুফিয়ান কিছু না বলে আদিবের অপর পাশের চেয়ারে বসল। বলল, ফারদিনাকে নিয়ে আয়। আদিব সায়েমকে বলল, ওকে নিয়ে আয়। সুফিয়ানের বুকের মাঝে কি যেন বেজে উঠল। হাত পায়ের শক্তিটা যেন লোপ পেল। ফারদিনা তাকে ভুল বুঝেছে। মানুষটি কতটা কষ্ট পেয়েছে। এখন কিভাবে তার সামনে চোখ তুলে তাকাবে ভেবে সুফিয়ানের লজ্জা লাগলো। কিছুক্ষণ পরেই নূপুরের শব্দ আসলো। সুফিয়ান তাকালো। ফারদিনার হাত দুটো বাঁধা। আরিফ এবং রায়ান তাকে টেনে হিঁচড়ে নিয়ে এসে সুফিয়ানের পায়ের কাছে ছুঁড়ে ফেলল। সুফিয়ান দ্রুত ফারদিনার সামনে হাঁটু ভাঁজ করে বসে তাকে সোজা করে বসিয়ে দিল। হাত দুটোর বাঁধন খুলে ফেলল। ফারদিনার সেই আগের চাকচিক্য করা রূপটি নেই। দুআশায় ছাপ মুখে, চোখ জলে ভিজে গিয়েছে, ছিপছিপে গরম হয়েছে মুখের। সুফিয়ান ফারদিনাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরতেই সায়েম আরিব মিলে ফারদিনাকে সরিয়ে ফেলল। হঠাৎ ঘূর্ণিঝড়ের মতো তাকে সরিয়ে নেয়। সুফিয়ান কিছু বুঝে উঠতে পারল না। সুফিয়ানের মেজাজ বিগড়ে গেল। ছুটে গিয়ে আরিবের কলার চেপে ধরে বলল, আঘাত করার হলে আমাকে কর। দোষ সব আমার ছিল। ওকে মারছিস কেন? দুজন অনুচর এসে সুফিয়ানকে সরিয়ে ফেলল। আদিব ঠান্ডা মাথায় বলল, রেগে গেলেই সব হারাবি। এখানে বস। তোর মুখোশের আড়ালে থাকা রূপটা ফারদিনাকে দেখা। তারপর শুরু হবে আসল খেলা। সুফিয়ান শান্ত হলো। ফারদিনাকে এখান থেকে নিয়ে যাওয়া সহজ হবে না ভেবে চুপচাপ চেয়ারে বসল। ফারদিনা দেয়ালের পাশে হাত পা এক করে বসে আছে। তার সামনে আরিফ এবং রায়ান। আদিব বলল, কিছুক্ষণ আগে তোর কাছে একটা চিঠি এসেছে। কি লেখা ছিল? সুফিয়ান থেমে একবার ফারদিনার দিকে তাকালো। ঘুরে আদিবের দিকে তাকিয়ে বলল, ব্রিটিশ একদল বাহিনী আমাদের গ্রাম ঘিরে ফেলেছে। কেন? আদিব সব জেনেও না জানার ভান ধরছে। সুফিয়ান দৃষ্টি সরিয়ে ফেলল। কিছু বলল না। আদিব পুনরায় তাড়া দিল। বলল, চুপ করে থাকিস না, বল। একটা একটা করে বলিস না, শুরু থেকে সব বল। সুফিয়ান কণ্ঠ খাদে নামিয়ে বলতে শুরু করলো, সিন্ধুতুলি আমাদের গ্রাম। সহজ এবং সুন্দরভাবে জীবনযাপন করছিলাম আমরা। আমি এবং আমার মা বাবা, ছোট্ট দুই বোন মিলিয়ে ছিল আমাদের সুখের সংসার। ছোট বোন বিনতি, বড় বোন পিয়াসা। আমার বাবা ছিলেন সিলমন হায়দার, একজন প্রতাপশালী জমিদার। তোর বাবার একমাত্র বন্ধু। তোর বাবার সাথে আমার বাবার সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। তোর বাবার ইচ্ছে ছিল আমার বড় বোন পিয়াসাকে তোর বউ বানাবে। একদিন তোর বাবা তোকে নিয়ে আমাদের গ্রামে যান বিয়ের প্রস্তাব দিতে। কিন্তু সেই মুহূর্তে আমি সিন্ধুতলি গ্রামে ছিলাম না, একটা কাজে। আমি বিদেশে ছিলাম। তোর বাবা বিয়ের প্রস্তাব দিলে আমার বাবা রাজি হন। পিয়াসাও এই বিয়েতে রাজি হয়। ও তোকে তখন থেকেই ভালোবাসতে শুরু করে। এরপর দু পরিবারের মিলে বিয়ের দিন তারিখ ঠিক করেছিল। আমার কাছে সেসব নিয়ে চিঠি গিয়েছিল। আমি সম্মতি জানিয়েছিলাম, কারণ আমার বোনের খুশিই আমার কাছে সব। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর তোরা বিয়ের দিন তারিখ ঘুরিয়ে 2 মাস বাড়িয়ে দিস। আর তুই ঠিক এর মাঝেই পিয়াসার সাথে দেখা করতে আমাদের গ্রামে যাস। ওর সাথে তুই অন্তরঙ্গ মুহূর্ত কাটাস। অবৈধভাবে মিলিত হয়েছিলিস ওর সাথে। এরপর সেদিন তুই সেখান থেকে চলে আসিস। এভাবে 2 মাস কেটে যাওয়ার পর বিয়ের তারিখ ঘনিয়ে আসে। আর ঠিক সেই মুহূর্তে জানা যায় পিয়াসা অন্তঃসত্ত্বা। বিষয়টি কোনোভাবে তোর বাবার কানে যায়।
তবে উনি সত্যটা জানতেন না যে এই সন্তান তোরই ছিল। তাকে বলা হয় সিলমন হায়দারের মেয়ের চরিত্র ঠিক নেই। তোর বাবা আমার বোনকে বেশ্যা বলেছিল। এরপর তোর কাছে চিঠি পাঠায় আমার বোন। আর তুই চিঠিতে জবাব দিয়েছিলি তুই নূরজাহান নামে একটা মেয়েকে ভালোবাসিস। তোদের সাথে ওদের শত্রুতা। তাই তোর বাবা কোনোদিন নূরজাহানের সাথে তোর বিয়ে দিবে না। আর তুই তোর বাবাকে যথেষ্ট সম্মান আর ভয় করিস। তার মন রক্ষার্থে তুই বিয়ের আশা দিয়েছিলিস আমার বোনকে। বিয়ের তারিখ তুই ঘুরিয়ে আমার বোনের সাথে মিলিত হোস, যাতে পথের কাঁটা তুই সহজে সরিয়ে ফেলতে পারিস। তোর সত্যটা জানার পর পিয়াসা ভেঙে পড়ে। আমাদের সম্মান চলে যায়। গ্রামের সবাই ছি ছি করতে শুরু করে। এত লাঞ্ছনা আমার বোন সহ্য না করতে পেরে গলায় ফাঁস দিয়ে নিজের জীবন কুরবান করে। শেষ হয়ে যায় আমার নিষ্পাপ বোনের জীবনটা। বোনের শোক, গ্রামের সবার অপমান সহ্য করতে না পেরে আমার বাবা মাও আত্মহত্যা করে। চলে যায় আমার বাবা মা। ধ্বংস হয়ে যায় আমাদের পরিবার। হাসি খুশি ভরা জীবনটা নষ্ট হয়ে যায়। শুধু বেঁচে ছিল আমার দাদা এবং ছোট্ট বোন বিনতি। সংবাদ পেয়ে বিদেশ থেকে আমি ফিরে আসি। জাহাজপথে বিদেশ থেকে ফিরতেও সময় লাগে। ফিরে এসে আমার বোন আর মা-বাবার কবর দেখেছিলাম। সুফিয়ান এতটুকু বলেই কেঁদে উঠল। কুদ্দুস মেঝেতে বসে সুফিয়ানের কথাগুলো শুনছিল। ও কাঁদছে। সুফিয়ান নিজেকে সামলে আবার বলল, আমি সবকিছু বিনতির কাছ থেকে জানতে পারি। তোদের ঠিকানা সংগ্রহ করি। উদ্দেশ্য ছিল তোদের সাথে বোঝাপড়া করার। আর ঠিক সেই মুহূর্তে আমার দাদাকে ব্রিটিশরা বন্দি করে। ওরা দাদাকে নিয়ে অত্যাচার করতে করতে উনিও মারা যান। আমি কিছুই করতে পারিনি। সেদিন পুরোপুরিভাবে আমি একা হয়ে গিয়েছিলাম। আমাকে সান্ত্বনা দেওয়ার মতো শুধু বেঁচে ছিল আমার ছোট্ট বোন বিনতি। কিন্তু মা-বাবা এবং আমার বোনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু সহ্য করতে পারছিলাম না। আমার তখন উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই ছিল, তোদের পরিবার শেষ করা। আমি দিনক্ষণ ঠিক করি আলিমনগরে আসার জন্য। আর ঠিক সেই মুহূর্তে ব্রিটিশ দল পুরো সিন্ধুতলি ঘেরাও করে ফেলে। বাবা চলে যাওয়াতে তাদের উত্তম সুযোগ হয় আমাদের গ্রাম দখল করা। আমার বোনকে ওরা বন্দি করে ফেলেছিল। আর আমাকে বলেছিল ওদের দলে যোগদান দেওয়ার জন্য। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। পাগলের মতো শুধু ছটফট করছিলাম। এরপর আমার মাথায় বুদ্ধি আসে। তোদের গ্রামকে আমি লক্ষ্য করি। আমাদের গ্রামের থেকেও তোদের গ্রাম বড় ছিল। আমি ব্রিটিশদের বুঝালাম, আলিমনগর গ্রাম অনেক বড়। আপনাদের ফ্যাক্টরি তৈরি করার জন্য সেই গ্রাম উপযুক্ত হবে। তাদের উদ্দেশ্য ছিল গ্রামের মানুষ মেরে ফেলে গ্রামকে মানবশূন্য করে সেখানে বিভিন্ন ফ্যাক্টরি তৈরি করা। যখন আমি বললাম তোদের গ্রাম বড়, তখন তারা লোভে পড়ে গেল। বলল, কিন্তু আলিমনগর গ্রামের সর্দার রশিদ তালুকদারের সাথে প্রশাসনের লোকদের সাথে ভালো সম্পর্ক। তার গ্রাম দখল করা এত সহজ হবে না। সেদিন আমি ওদের ভরসা দেই আমি নিজেই এই গ্রাম কৌশলে মানবশূন্য করব। কারণ আমার এমনিতেই ক্ষোভ ছিল তোদের উপর। তোদের গ্রাম ধ্বংস হলে আমার কিছুই যায় আসতো না। ব্রিটিশ প্রধানকে বললাম বিনতিকে ছেড়ে দিতে। ও আমাদের বাড়িতে থাকবে। ওর যেন কোনো ক্ষতি না হয়। উনি রাজি হন এবং আমাকে নির্দিষ্ট সময় দেন আলিমনগরকে ওনাদের হাতের মুঠোয় নেয়ার জন্য। আমি রাজি হই। এভাবে 2 দিন কেটে যাওয়ার পর আমি আলিমনগরের উদ্দেশ্যে রওনা হই। এই গ্রামে সেদিন আমি রাতে পৌঁছাই। প্রথমে এসেছিলাম তোদের বাড়ির চৌখাটে। সারা রাত ঘুরে ঘুরে চারপাশে দেখে নিশ্চিত হই তোদের বাড়িতে এত সহজে হানা আনা যাবে না। কিন্তু আমার লক্ষ্য ছিল অন্তত কাউকে দেখা তোদের মধ্যে। আমি তোদের বাড়ির প্রাচীর টপকে একটি ঘরের জানালায় কাছে পৌঁছেছিলাম। সেদিন আমি সর্বপ্রথম ফারদিনাকে দেখেছিলাম। এরপর আমি জানতে পারি তোদের একমাত্র বোনের কথা। আমি আমার লক্ষ্য বদলে ফেললাম। ফিরে গেলাম আমার গ্রামে। ব্রিটিশ প্রধানের কাছ থেকে সময় বাড়িয়ে নেই। কারণ আমার মূল উদ্দেশ্য ছিল তোর বোনকে আমার প্রেমে ফেলানো। সবকিছু ঠিকঠাক করে আমি আলিমনগরে ফিরে আসলাম। একজন কৃষকের পরিচয়ে, একজন রাখালের পরিচয়ে। নিজের একটা পরিচয় তৈরি করলাম। তোদের গ্রামে এসেই মজিদ মিয়ার সাথে সর্বপ্রথম পরিচয় হয়। উনি আমাকে কৃষিকাজ শিখিয়ে দেন। যদিও উনি আমার আসল পরিচয় জানতেন না। এভাবে কিছুটা সময় যাওয়ার পর সততা দেখিয়ে তোর বাবার সাথে আমি ঘনিষ্ঠ হই। তোর সাথে বন্ধুত্ব করি। আর ঠিক সেই সময়ের পর একদিন রাতে শিমুল গাছের নিচে বসেই বাঁশি বাজাচ্ছিলাম। আমি জানতাম এই বাঁশির সুর শুনে ফারদিনা ছুটে আসবে। ফারদিনা সেদিন সত্যিই এসেছিল। আমি পরিচিত হলাম ওর সাথে। মুগ্ধ হলো ফারদিনা। আর সেই রাতে আমার ভাড়া করা লোক তোদের শত্রু সেজে ফারদিনাকে আক্রমণ করে। আমি ফারদিনাকে বাঁচাই। আমার লোক সেদিন ইচ্ছে করে আমার হাতে আঘাত করেছিল।
যাতে ফারদিনা আমার উপর আকৃষ্ট হয় এবং সন্দেহ না করে। এভাবেই দিন কেটে যাচ্ছিল। হঠাৎ একদিন সিদ্ধান্ত বদলে নেই, ফারদিনাকে অপহরণ করার পরিকল্পনা করি। আমার চিঠি পেয়ে একদল আমার লোক নদীর পাড়ে অপেক্ষা করছিল। আমি সেদিন রাতে ফারদিনাকে নিয়ে নদীর পাড়ে যাই। নদীতে পাল তোলা নৌকায় উপস্থিত ছিল আমার লোক। তীর ছুঁড়ে একটা চিঠি পাঠিয়েছিল। সেখানে লেখা ছিল, আপনি অনুমতি দিলে জমিদার কন্যাকে তুলে নিয়ে যাই। আমি চোখের ইশারায় ওদের না করি। হঠাৎ কেন যেন ইচ্ছে করছিল না ফারদিনা আমার থেকে দূরে যাক। নিজেকে শান্ত করলাম। ফারদিনা জিজ্ঞেস করলে আমি মিথ্যে বলি। ফিরে আসি আমরা বাড়িতে দুজন। প্রতিশোধের আগুনটা ধীরে ধীরে নিভে যাচ্ছিল। তারপরও কোথাও যেন একটা জেদ রয়েই গেল। আর সেই জেদ থেকে ফারদিনাকে ভোগ করি। ওর ভালোবাসাকে আমি ব্যবহার করি। ভেবেছিলাম তোরা যেমনটি করেছিস আমিও তেমনটি করব। ফারদিনা অন্তঃসত্ত্বা। আমি জানতে পেরেছিলাম। কিন্তু আমি ওকে সত্যিকারের ভালোবেসে ফেলেছি। সুফিয়ান কেঁদে উঠল। সব সত্যটা জানার পর ফারদিনা চাপা স্বরে কাঁদল। তার ইচ্ছে করছে এখনই নিজের জীবন উৎসর্গ করতে। পিয়াসার মতো মরে যেতে। পারছে না। সুফিয়ানের দিকে চোখ তুলেও তাকাচ্ছে না। যে মানুষটিকে সব থেকে বেশি ভালোবাসতো, সেই সবচেয়ে বেশি কষ্ট দিল তাকে। ভেবে ফারদিনা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সুফিয়ান চোখের জল মুছে বলল, ধীরে ধীরে গ্রামটি মানবশূন্য হতে শুরু করে। আমি সবাইকে গায়েব করে দেই। যখন এবং যেদিন গ্রামবাসীদের গায়েব করতাম, সেদিন আমার সাথে ব্রিটিশদের সদস্যরা থাকতো। রোজ রাতে ওরা গ্রামবাসীদের গোড়ায় বেঁধে নিয়ে যেত। যে বেঁচে থাকতো সে বেঁচেই থাকতো, আর যে মরে যেত তাকে আমি আমার গোলাপ বাগানে পুঁতে রাখতাম। থেমে দীর্ঘশ্বাস ফেলে আবার বলল, এবার আসি আমার কিছুদিন আগের সিন্ধু তুলে যাওয়ার বিষয়ে। আলিমনগরে পুরোপুরি মানবশূন্য করতে প্রায় ২৫০ গ্রামবাসীকে সরাতে হতো। আমি বাকিদের বন্দি করতেই সেদিন সিন্ধু তুলে যাওয়ার নাটক করি। আসলে আমি সেদিন ফারদিনার সামনে থেকে রওনা হলেও আমি যাইনি, ফিরে এসেছিলাম। সেদিন রাতেই বাকিদের বন্দি করি। এরপর লক্ষ্য ছিল তোদের ওপর, তুই সহ তোর ৩ ভাইয়ের ওপর। কিন্তু এরপর আমি সিন্ধুতলি যাই। বিনতির বিয়ে ছিল। ওর বিয়ে আমার জন্যই হচ্ছিল না। যেদিন আমি পৌঁছাই সেদিন বিয়ে হয় ওর, বৈদেশিক এক নাগরিকের সাথে। আমি আলিমনগর বাকিদের বন্দি করতে সক্ষম হয়েছি শুনে ব্রিটিশ প্রধান খুশি হয়ে বিনতির বিয়ের জন্য রাজি হন। কেননা উনি বলেছিলেন, আমি যতদিন না গ্রাম মানবশূন্য করছি ততদিন ওর বিয়ে হবে না। সেদিন বিয়ে হয়েছে, কিন্তু অমন অবস্থায় ফারদিনা আমাকে দেখে ফেলেছিল। এরপর আমি আলিমনগরে ফিরে আসি। এসে খোঁজ পেলাম না ফারদিনার। আজ যখন ওর খোঁজ করতে এখানেই আসবো ভেবে মনস্থির করি, ঠিক তখনই বার্তা আসে আলিমনগর থেকে ১০০ গ্রামবাসীদের তারা নিয়ে যেতে সক্ষম হয়েছে। বাকি ১৫০দের খোঁজ পাচ্ছে না। আর বাকিদের ব্রিটিশ প্রধান জীবিত অবস্থায় চান। কেন চান আমি জানি না। আদিব বলল, তুই হচ্ছিস সব থেকে বড় মাপের খেলোয়াড়, কিন্তু আমরাও কম নই। আমাদের মাথায় একটা বোঝা পড়েছে। আর এই বোঝা সরাতে তোকে দরকার ছিল। তোকে আগে থেকেই সন্দেহ হতো বিদায় তোর খোঁজ নেই। সব জানতে পারি। তুই যখন মরুভূমিতে গিয়েছিলিস ফারদিনার খোঁজ করতে, তখন আমি গ্রামবাসীদের আমার বন্দি করে নিয়ে এসেছি ওদের মুক্ত করতে এবং নিজের বোন এবং গ্রাম বাঁচাতে একটা কাজ করতে হবে। সুফিয়ান বলল, আমারও অনেক প্রশ্ন আসছে, সেগুলোর উত্তর দিতে হবে। কি প্রশ্ন? সুফিয়ান বলল, শামসুল নিজের সন্তান হারিয়েও কেন আনন্দে ছিল? ফারদিনা কেন এতদিন মাঝরাতে গোসল করছিল? তুই মজিদ মিয়ার মেয়েকে কেন হত্যা করেছিলিস?